নমস্কার, আমি দোলন। আপনারা দেখছেন বিগ নিউজ। ইতিমধ্যে জানা গিয়েছে গতকাল শিয়ালদাহ আদালতে পেশ করা হয়েছিল সঞ্জয় রায়কে এবং তিনি জানিয়েছিলেন বিনীত গোয়েল তাকে ফাঁসিয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ কি ভাবছে? পাশাপাশি আরও একটি উক্তি যেটি উঠে আসছে, অভয়া হত্যাকাণ্ডের পরই 156 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং ইতিমধ্যে জানা গিয়েছে আজ 52 জন সাক্ষ্য দেবেন। বিচারের পরে কি হবে সেটাই এখন জানার। আমি ইতিমধ্যে চলে এসেছি ধর্মতলে এবং জেনে নেব সাধারণ মানুষের প্রতিক্রিয়া, তারা কি বলছে। আমি নাম বলে দিচ্ছি, বিনীত গোয়েল যিনি আছেন ডিসি স্পেশাল, ওনারা নিজে আমাকে ফাঁসিয়েছে। বিনীত গোয়েল ডিসি স্পেশাল, ওনারা নিজেরা সাজিদ করে আমাকে ফাঁসিয়েছে। সব কিছু ওরা আমাকে ফাঁসিয়েছে, হুমকি দিয়েছে। প্রথম কথাই বলবো যে এতদিন ধরে যেই জিনিসটাকে ঢেকে রাখা হচ্ছে এবং যে থ্রেট কালচার, এইখানে একটা থ্রেট কালচার প্রচণ্ডভাবে প্রকট হয়ে গেছে, যে এই থ্রেট কালচারটা দিয়ে আজকে সঞ্জয় রায়কে এতদিন চুপ করিয়ে রাখা হয়েছিল, এই থ্রেট কালচারটার এগেনস্টেও এবার কথা বলা শুরু করেছে। শুধুমাত্র গতকাল বিনীত গোয়েলের নাম বলেছে শুধু নয়, তার আগের দিন আমরা দেখেছি উনি বলেছেন যে সরকার থেকে আমাকে চাপ দেওয়া হচ্ছে এবং আমি যেই ডিপার্টমেন্টে আছি সেই ডিপার্টমেন্ট থেকে আমাকে চাপ দেওয়া হচ্ছে যে তুমি কিছু বলবে না। তার মানে থ্রেট কালচারটা কোন জায়গায় পৌঁছে গেছে আপনারা ভাবুন। শুধুমাত্র যেই কারণে আমাদের বোনটা খুন হয়ে গেল, ধর্ষিত হয়ে খুন হলো, সেইটা নয়, আজকে জেলের ভেতরে থ্রেট কালচার চলছে, প্রিজন ভ্যানে থ্রেট কালচার চলছে, প্রতিটা প্রতিষ্ঠানে থ্রেট কালচার চলছে। এই থ্রেট কালচার মুক্ত করার জন্যই আমরা এই রাজনীতির ময়দানে নেমেছি, যে এই থ্রেট কালচারটাই আমাদের প্রতিটা 3টে মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডান ক্লাবে ঢুকে গেছে, যেইখানে ক্লাবকে ব্যবহার করে রাজনীতির ময়দানে ইউজ করা হচ্ছে। সেই জিনিসটা আমরা করতে দেবো না। মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডান কারোর বাবার ক্লাব নয়। মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডানের সবচেয়ে বড় স্টেক হোল্ডার সমর্থকরা। সমর্থকদের জন্য মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডান, সমর্থকদের জন্য যেমন মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডান, মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডানের জন্য কিন্তু কর্মকর্তারা নয়। তারা যেন এইটা না ভাবেন যে আমরা মোহনবাগান ক্লাবের একটা পদে রয়েছি তাই জন্য আমরা যা কিছু যা ইচ্ছে বলে দেবো, যে কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করে দেবো, নয়। রাজনীতি ময়দানে কোনোদিন ঢুকবে না এবং এই থ্রেট কালচারটা যেরকম প্রতিটা ডিপার্টমেন্ট, প্রতিটা জায়গায় এই মুহূর্তে প্রকটভাবে দেখা দিচ্ছে, সেই থ্রেট কালচার এবং ময়দানের মধ্যে রাজনীতির বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদে সরব হয়েছি। কালকে যেটা সঞ্জয় রায় যেটা বলেছে, দেখুন প্রথম দিন থেকে যেটা পরিষ্কার যে কখনো একজন এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে না এবং প্রশাসনের সর্বোচ্চ মাথা থেকে কোনো ধরনের কোনো চক্রান্ত যদি না হয়, ঠিক আছে, তাহলে এইভাবে সঞ্জয় রায় একা ফাঁসে না। এখনও পর্যন্ত একজনও ধরা পড়লো না, কিছুই হলো না। আমাদের তো এখন অন্য সন্দেহ লাগছে যে এই ঘটনা ঘটার কয়েকদিন পরেই প্রশাসনের সর্বোচ্চ মাথা থেকে এবং তার পরিবারের তরফ থেকে বলেছিল যে দোষী বলেছিল, দোষীদের বলেনি, দোষীর ফাঁসি চাই। তাহলে কি তখনই মানে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফাঁসি দিয়ে সমস্ত তথ্য প্রমাণ তখনই লোপাট করে দিতে চেয়েছিল? এটাই তো আমাদের প্রশ্ন। আমরা আদৌ সুরক্ষিত বলে নিজেকে মনে করছি না, কারণ অতীতেও আমরা এই জিনিস প্রত্যক্ষ করেছি, বিশেষ করে এই সরকারের অধীনে, যে অপরাধীকে যখন সাধারণ মানুষ চিহ্নিত করতে পারছে এবং অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য সাধারণ মানুষ যখন সরকারকে বারংবার বলছে, সরকার কিন্তু সাধারণ মানুষের সেই দাবিকে কর্ণপাত না করে বরঞ্চ তাকে আরও সম্মানজনক জায়গায় পুনর্বাসন দিচ্ছে। এই বিনীত গোয়েলের ক্ষেত্রেও সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটেছে বলে আমরা দেখছি এবং স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ এতে সুরক্ষিত বলে নিজেকে মনে করছে না। তবে এটাও ঘটনা যে এই সরকারের কাছে আমাদের এর চেয়ে বেশি উচ্চাশাও কিছু ছিল না। এটাই আমাদের কাছে স্বাভাবিক ঘটনা বলেই মনে হয়েছে এই সরকারের কাছে। অ্যাকচুয়ালি সঞ্জয় রায়কে বলির পাঠা করা হয়েছে। সঞ্জয় রায়ের অত সাহস নেই যে আরজি করের ভিতরে ঢুকে একটা ডাক্তারকে ওইভাবে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করার ক্ষমতা তার একার পক্ষে সম্ভব নয়। অনেকে এর সাথে জড়িত, সুতরাং সে বিনীত গোয়েল হতে পারে বা অন্য কেউ হতে পারে। প্রশাসন পুরোপুরিভাবেই এর সাথে জড়িত আছে। এই সরকারের মাথা থেকে নিচ পর্যন্ত সবই ওই চেটেপুটে খাওয়ার বিষয়ে তারা মগ্ন আছে। তাতে যদি ডাক্তারকে মৃত্যুবরণ করতে হয়, ডাক্তার মৃত্যুবরণ করবে। সাধারণ মানুষ, মহিলাদের যদি ধর্ষিত হতে হয় তাদের ধর্ষিত হতে হবে। সাধারণ মানুষের যদি চাল চুরি হয়ে যেতে হয় সেটা চাল চুরি হয়ে যাবে। আবাসের টাকা যদি সাধারণ মানুষ না পায় তাদেরও তো কোনো ভ্রুক্ষেপ নেই।
শিক্ষিত ছেলেমেয়েরা যদি বছরের পর বছর কলকাতার রাজপথে যদি বসে থাকে চাকরি না পাওয়ার দাবিতে, তাতেও এদের কোনো ভ্রুক্ষেপ নেই। সুতরাং এই সরকারের উপর থেকে নিচ পর্যন্ত সকলেই এর জড়িত আছে। শুধুমাত্র যে বিনীত গোয়েল একা নয়, এই ক্ষেত্রে হয়তো তার ভূমিকাটা একটু বেশি থাকতে পারে, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে এই সরকারের বিভিন্ন জনের ভূমিকা রয়েছে। তাই অনেকে হয়তো জেলে আছে, অনেকে বেলে আছে, অনেকে হয়তো বাইরে ঘুরে বেড়াচ্ছে, যে সেটিংয়ের তথ্য সাধারণ মানুষ বলছে, তার জন্য হয়তো তারা আজকে বাইরে রয়ে আছে। সুপ্রিম কোর্ট প্রণোদিতভাবে যে কেস নিজে থেকে নিয়েছিল গুরুত্ব বুঝে, সেই কেসের যদি এতই গুরুত্ব থাকে তাহলে সুপ্রিম কোর্ট দিনের পর দিন সেই ডেট তারা চেঞ্জ করতো না। আমরা দেখছি ডেট চেঞ্জ করছে, শুনানি হচ্ছে না। সুতরাং যে সেটিংয়ে তথ্য আসছে সেটা যে সাধারণ মানুষ আজকের দিনে বিশ্বাস করতে শুরু করেছে, এবং এটা ঘটনা এই সরকারের প্রায় অনেকেই জড়িত আছে এই বিষয়ে। কথাটা হচ্ছে কি, মহিলাদের মান সম্মানের ব্যাপারে একটু দেখছেন তো আপনারা, যা আরজি কলেজে যা ঘটনা হয়েছে, তারপরে আবার জয়নগরে যা ঘটনা হয়েছে, এ তো মুখ্যমন্ত্রীকে তো পদত্যাগ দেওয়ার দরকার, কিন্তু উনি পুলিশ মন্ত্রী। মহিলারা শিক্ষা পাচ্ছে না, যা অবস্থা দেশের পশ্চিমবাংলার যে অবস্থা হয়েছে, সবসময় ধর্ষণ হচ্ছে, সেইটা নিয়ে আপনি যদি মিডিয়ারা যদি ওনার বিরুদ্ধে না লিখেন, মানুষের কাছে বাচ্চাতে যাচ্ছে না ভালো। আমরা চাই কি মিডিয়া ওনার এই যে টিএমসি গভর্নমেন্টের যে যা কিছু কাজগুলো, খারাপ কাজগুলো, সেইটাকে পাবলিকের কাছে নিয়ে যাক, সেইটাই ভালো হবে। আর আমরা চাই আরজি কল, জয়নগর আর অন্য জায়গায় যেখানেও মহিলার দর্শন হচ্ছে, মহিলাকে সুরক্ষা দিতে হবে, মহিলাকে হেফাজত করতে হবে, আর তার যে লোকগুলো এগুলো করেছে তাদেরকে শাস্তি দিতে হবে। বিনীত গোয়েলকে তো নিজেই পদত্যাগ বলে দিয়েছিল কি আমি সব দায়িত্ব নিচ্ছি, যে পুলিশ প্রশাসন ফেলিয়ার হয়েছে আরজি কল মামলাতে। তো পুলিশ প্রশাসন যখন ফেলিয়ার হয়েছে, তো বিনীত গোয়েল ওখানে থাকবে কেন ওই জায়গার উপরে? উনি তো পদত্যাগ দিবেন। মমতা ব্যানার্জি যে পুলিশ মন্ত্রী, ওনাকে পদত্যাগ দেওয়া দরকার। আর আমরা চাই জাস্টিস ফর আরজি কল, জাস্টিস ফর জয়নগর, এইটাই আমরা চাই। যে ওনার সঞ্জয় রায় যে অ্যারেস্ট হওয়ার পর থেকে সমস্ত কিছু উনি জানতেন, এবং কারা এর পেছনে আছে সমস্ত বিষয়টা জানতেন। উনি ভয়ে এবং সরকারের এই বর্তমান প্রশাসনের ভয়ে উনি এতদিন কিছু বলেনি। যেই মুহূর্তে ট্রায়াল যখন শুরু হয়েছে, যখন ওর ট্রায়ালে ওর একটা মৃত্যুদণ্ডের একটা হওয়ার একটা যখন সম্ভাবনা আছে, সেই মুহূর্তে ও আসল সত্যিটাও প্রকাশ করেছে। এইটুকু আমি বলতে পারি সঞ্জয় রায়ের বিষয়ে। আর আরও একটা প্রশ্ন করতে, যেখানে দেখা যাচ্ছে বিনীত গোয়েলের নামে উনি এরকম একটা উক্তি দিয়েছেন, সেখানে বিনীত গোয়েলের পদত্যাগের দাবি ডাক্তাররা করেছিলেন এবং ওনাকে পদত্যাগ না দিয়ে ট্রান্সফার করা হয়েছে। সেক্ষেত্রে উনি এখনও ওয়েস্ট বেঙ্গল পুলিশে রয়েছেন। তো আপনি একজন সাধারণ নাগরিক হিসাবে কতটা সুরক্ষিত মনে করছেন নিজেকে? আমি এই মুহূর্তে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমি নিজেদেরকে এবং আপামর জনতা যে একটা সুরক্ষিত আছে সেটা আমি বলবো না, কারণ এটা প্রশাসনেরই তত্ত্বাবধানে আজকে যেখানে বিনীত গোয়েলকে সময় মতো তাকে এই জায়গায় ও জড়িত ছিল, এটা আমরা আপাত দৃষ্টিতে আমরা বুঝতে পারছি। তৎসত্ত্বেও তাকে এইভাবে তাকে ডিমোশনও না, ট্রান্সফার স্যাকও করা হলো না, তাকে একটা প্রমোশন দেওয়া হলো। এর পিছনের কারণ নিশ্চয়ই আমরা সবাই মোটামুটি বুঝতে পেরেছি, যে প্রশাসনের মদদে আজকে কিন্তু এই বিনীত গোয়েলের এই পরিস্থিতি হয়েছে। এবং সারা ভারতবর্ষে কেন, সারা পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের বুকে এখনও যা পরিস্থিতি চলছে, এই প্রশাসন যদি ঠিক সঠিক তার পদ্ধতি না গ্রহণ করে, আগামী দিনে এই ধরনের কার্যকলাপ আরও দীর্ঘতর হতে পারে। সঞ্জয় রায় বলার আগেই আমরা আন্দাজ করে নিয়েছিলাম, কারণ দিদি যখন 14 তারিখের মানে 9ই আগস্টের ঘটনার পরে দিদি তার 2-3 দিন পর যখন বলছে যে আমার সঙ্গে পুলিশ কমিশনারের সঙ্গে রীতিমতো রাত 2টো অবধি কথা হয়েছে এবং তারপরে আমি সারা রাত ঘুমোতে পারিনি, তখনই আমরা আন্দাজ করে নিয়েছিলাম যে এর পেছনে বিনীত গোয়েলের হাত রয়েছে। এবং বিনীত গোয়েলের হাত সব বলবো না, মাথার উপর হাত হয়েছেন আমাদের মাননীয়ার হাত। যদি ওনার হাত না থাকতো তাহলে বিনীত গোয়েল কাজটা করতে পারতো না।
তাই মাননীয়ার পরামর্শ অনুযায়ী কাজটা করা হয়েছে। এবং সঞ্জয় রায় যখন বলেছে যে বিনীত গোয়েল তার সঙ্গেও বলেছে সরকার সব জানে, সরকার সব মানে সঞ্জয় রায়কে রীতিমতো ফাঁসানো হয়েছে। একটা মেয়েকে এইরকম নৃশংসভাবে হত্যা করতে গেলে একটা ছেলের পক্ষে সম্ভব নয়, এবং সেটার জন্য যে আরও মানুষ যে সঙ্গে ইনভলভ ছিল সেটা আমরা জনগণ ভালোভাবে বুঝতে পারছিলাম। এবং এতদিন ধরে সঞ্জয় রায় কিছুটা বলতে গেলেন ভয়ে বলুন, চাপে বলুন, সরকারের চাপে বলুন, ওকে দিয়ে রেখেছিল, চাপ দিয়ে রেখেছিল, বা ওকে টাকা দিয়ে মুখ বন্ধ করে রেখেছিল। কিন্তু দিনের পর দিন দেখছে তার প্রতি যে অন্যায়টা হচ্ছে, তখন সে এখন মুখ খুলছে, আস্তে আস্তে সে মুখ খুলছে। এটা আমরা আগেই চেয়েছিলাম, এবং জুনিয়র ডাক্তাররা আগেই তার বিনীত গোয়েলের পদত্যাগের জন্য আগের থেকেই বলা হয়েছিল, এবং এই জন্য বলেছিল মেরুদণ্ড সোজা নেই, মেরুদণ্ড সোজা নিয়ে আগেই বলেছিল জুনিয়র ডাক্তাররা। তার ফল কালকে সঞ্জয় রায় তার বয়ানে বলে দিয়েছে। এই প্রসঙ্গে আমি আরও একটা কথা বলতে চাই। আপনি নিজেই বললেন যে সমস্ত ডাক্তাররা বিনীত গোয়েলের পদত্যাগের দাবি করেছিল, সেখানে পদত্যাগ না দিয়ে তাকে ট্রান্সফার করা হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে নিজেকে কতটা সুরক্ষিত মনে করছেন? আমি তো নিশ্চয়ই এখনও সুরক্ষিত মনে করছি না। তো আমি তো জানি যখন তখন আমিও একই ঘটনা করতে, অভয়ার মতো আমাদেরও ঘটনা হয়, আমরা মেয়েদেরও ঘটনা হতে পারে। কারণ যে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং একটা নৃশংস ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য সেটার জন্য তিনি রীতিমতো রাত 2টো অবধি প্ল্যান করতে পারেন, সেখানে আমরা সাধারণ মানুষরা আমরা তো দিদির হাতের পুতুল, তো আমাদের যখন তখন ঘটনা ঘটতেই পারে, আমাদের কোনো ভরসা নেই। এই রাজ্যে পশ্চিমবঙ্গের মধ্যে এখনো মধ্যে আমাদের ভরসা নেই। যেমনটা আপনারা দেখলেন, প্রত্যেক মানুষের কিন্তু একটাই কথা, শুধুমাত্র বিনীত গোয়েল নয়, জড়িয়ে রয়েছে আরও বড় মাথা। তারা কিন্তু সরাসরি আঙুল তুলছে সরকারের দিকে। এখন প্রশ্ন, আর কার কার নাম উঠে আসবে এই হত্যাকাণ্ডের পিছনে? ক্যামেরায় গোবিন্দর সাথে দোলন, বিগ নিউজ, কলকাতা। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।